আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমি হাসিফ স্যার আছি আপনাদের সাথে। তো ধরুন আপনি জিকে পড়ছেন জব এক্সামদের জন্য অথবা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য। তো এক্ষেত্রে আপনার যেমন একটা টার্গেট থাকে, একই সাথে কিন্তু একটা প্রেশারও থাকে। আমার যে কোনো মূল্যে একটা চাকরি পেতেই হবে, অথবা যদি কোনো সরকারি ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন না হয় তাইলে তো জীবন একদম শেষ। তো এরকম প্রেশার নিয়ে আপনি যখন কোনো কিছু পড়েন, তখন পড়া প্লাস প্রেশারের যে একটা কম্বিনেশন থাকে, এর ফলে আপনি কোনোভাবেই 100% ফোকাস দিতে পারেন না আপনার পড়ায়। আর যার কারণে মুখস্থ পড়াটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আপনি ভুলে যাচ্ছেন। তো শিক্ষার্থীরা, এক কাপ চা নিয়ে আসেন। আমরা চা খেতে খেতে গল্প করব, পড়বো না, গল্প করব। পার্টিকুলার একটা টপিক নিয়ে আমরা গল্প করব, নিজেদের থট শেয়ার করব, যেখানে থাকবে না কোনো চাকরি বা অ্যাডমিশনের প্রেশার, শুধুই থাকবে ফ্র্যাঙ্কলি ডিসকাশন, আড্ডা দেওয়া, এই আর কি। তো চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা MP3 বাংলাদেশ বিষয়গুলি বই থেকে আমরা আজকে জিকে পড়ব। তো আমাদের আজকের টপিক আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, বাংলাদেশ ও বৈদেশিক সম্পর্ক। র্যান্ডম একটা টপিক আমি সিলেক্ট করেছি আজকের জন্য। ঠিক আছে, টপিক শুরু করার আগে ধরেন আপনি আজকে আমার ভিডিওর মাধ্যমে না নিজে নিজে টপিকটা বের করছেন বই থেকে, বের করে আপনি স্থির করলেন যে আমি 2টা পৃষ্ঠা ভালো করে পড়ে সব কিছু মুখস্থ করে ফেলবো, তাই না? সো আপনি পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু আপনি নিজেও জানেন যে এই যে 2 পৃষ্ঠা মুখস্থ করলেন, এটা 2 দিন, সেরফ 2 দিন যেতে না যেতে আপনি কিন্তু 80% একদম ভুলে যাবেন। সবার ক্ষেত্রেই হয় এটা। কিন্তু একবার একটু চিন্তা করে দেখছেন কি, সেই ছোট্টবেলায় আপনি ওই যে খরগোশ এবং ওই যে কচ্ছপের যে গল্পটা পড়ছিলেন, ওটা আজ পর্যন্ত আপনি কিন্তু একবারও রিভিশন দেন নাই, জীবনও বই খোলা রিভিশন দেন নাই। বাট স্টিল আমি যদি আপনাকে বলি, ভাইয়া বা আপু, ওই খরগোশ এবং কচ্ছপের গল্পটা বলেন তো, আপনি কিন্তু নির্দ্বিধায় অবলীলায় পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারবেন, তাই না? সো তাই আমরা নোটাকারি টপিকটা এমনভাবে পড়ব যেন গল্পের মতো প্রত্যেকটা লাইন আমাদের মনে থাকে। মূলত আমরা আজকে পড়বো না, আমরা আজকে একটা আড্ডা দিব। হ্যাঁ, একটা আড্ডা দিব, এই টপিক নিয়ে একটা আড্ডা দিব, এবং সে আড্ডা হবে চায়ের আড্ডা। চা খেতে খেতে বিষয়গুলো আমরা আলোচনা করব, যেন আলোচনার মাধ্যমে পড়াগুলো আমাদের মাথায় গেঁথে যায় আজীবন। ঠিক আছে না? তো যান, ভিডিওটা এখানে পজ করেন, পজ করে চা বানিয়ে নিয়ে আসেন, চা খেতে খেতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আশা করি চা নিয়ে আসছেন, আলোচনা এবার জমবে। বৈদেশিক সম্পর্ক বলতে আসলে কি বুঝেন? বৈদেশিক মানে বিদেশ, সম্পর্ক মানে রিলেশনশিপ। কোন দেশের সাথে? বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ জন্মাইছে কবে? 1971-এর 16 তারিখে বাংলাদেশ জন্মাইছে, ডিসেম্বর 16 তারিখে, তাই না? এই 16 তারিখের আগ পর্যন্ত তো বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল, তাই তো? তো বাংলাদেশ যখন 71-এর 16 তারিখে জন্মাইলো অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ দেশ, তাই না? তো প্রথম কোন বিদেশের সাথে বাংলাদেশের উঠা বসা হয়েছে? চিন্তা করেন, আমি আজকে জন্মাইলাম, আমি ভূমিষ্ঠ হইলাম নতুন সন্তান হিসেবে, আমি পৃথিবীতে আসলাম। আসার পর সবার প্রথম আমার কন্ট্যাক্ট হবে কার সাথে? অবভিয়াসলি আমার বাবা মার সাথে, কারণ তার মাধ্যমেই তো, তার হাত ধরেই তো আমি পৃথিবীতে আসছি। ঠিক একইভাবে একটা অনস্বীকার্য বিষয় হচ্ছে, যেটা আমরা নো ওয়ান ক্যান ডিনে, যে বাংলাদেশ কিন্তু বিজিত হয়েছে ভারতের হেল্পের মাধ্যমে। এটা আমরা সবাই জানি, এবং ভারত কান্ট্রিটাও স্বীকার ওরা বলে যে ভারত আর পাকিস্তানে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের কোনো যুদ্ধ কিচ্ছু না, ভারত আর পাকিস্তান যুদ্ধ করে নতুন দেশ তৈরি হয়েছে বাংলাদেশ। ঠিক আছে, যেহেতু ভারতের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, খুবই স্বাভাবিক বিষয়, বাংলাদেশ ভূমিষ্ঠ হওয়ার পর 16 তারিখ ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে বিদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে ভারত। ঠিক আছে, সুন্দর একটা বিষয়। যদি তাই হয়, ভারত, এইখান থেকে একটু ফোকাসিংয়ের বিষয় আছে। সম্পর্ক, ইট মিনস, ইট ইমপ্লাইজ রিলেশনশিপ, না? একটা রিলেশনশিপে যদি কোনো অ্যাক্টিভিটি, কোনো কর্মকাণ্ড না থাকে, সেই রিলেশনশিপটা কিন্তু আদৌ রিলেশনশিপ না। এখন আমি আপনার সাথে আমি বলতেছি যে আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার জানের দোস্ত, আপনার সাথে আমার রিলেশন আছে, ফ্রেন্ডশিপ আছে, রিলেশন আছে। তো আমি আপনার সাথে 1 বছর কোনো কমিউনিকেশন রাখছি না, নক দিচ্ছি না, ফোন করছি না, কোনো অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ নাই, হাই হ্যালো পর্যন্ত করতেছি না, এটা কি কোনো রিলেশন হবে? কোনো কিন্তু রিলেশন হবে না। তো ভারতের সাথে আমার সম্পর্ক আছে বললেই কি হবে, নাকি এর সাথে রিলেশনশিপ করা লাগবে, মানে একটা অ্যাক্টিভিটিস করা লাগবে? অবশ্যই দেয়ার আর সাম অ্যাক্টিভিটিস লাগবে।
তো বাংলাদেশ 16 তারিখে জন্মগ্রহণ করার পর ডিসেম্বরের 16 তারিখ, তো 71 তো চলেই গেল, যেহেতু 71 ডিসেম্বর, তো 72 থেকে আমরা কাউন্ট করি, হ্যাঁ 1972। তো জন্মগ্রহণ করার পর বাংলাদেশ নতুন যে সালটা পাইছে 72 সাল, সেই সালের জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে, মার্চ মাসে প্রথম ভারতের সাথে একটা অ্যাক্টিভিটি করে। কোন মাসে? মার্চ মাসে। মার্চ মাসে প্রথম ভারতের সাথে একটা অ্যাক্টিভিটি করে। কি অ্যাক্টিভিটি করে? এই যে আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান আছে, তারা কি করছে? তারা সৈন্য পাঠাইছে, তাই তো? এই সৈন্য বাংলাদেশ জয় হওয়ার পরেও প্রায় 3 মাস পর্যন্ত বাংলাদেশে ছিল, প্রায় 3 মাস, মানে মার্চ মাসের 2 বা 3 তারিখ পর্যন্ত তারা বাংলাদেশে ছিল। সো বঙ্গবন্ধু বাদ দিয়ে মুজিব সাহেব অনেক রিকোয়েস্ট করার পর ইন্দিরা গান্ধী দয়া করে বা আর্মিরা দয়া করে 3 মাস পর ভারতীয় সৈন্যরা ভারতে চলে গেছে। এই প্রথম ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক, মানে একটা অ্যাক্টিভিটি তৈরি হইল। 16 তারিখের আগে অবভিয়াসলি দেয়ার আর লটস অফ অ্যাক্টিভিটি, কিন্তু 16 তারিখের আগে যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে ওগুলো তো বাংলাদেশ তো না। বাংলাদেশের জন্ম হয়েছে ডিসেম্বরের 16 তারিখে। তাহলে আমরা 71-এর 16, যেহেতু 71 বাদ দিয়ে 1972 থেকে আমরা কাউন্ট করব। 1972 থেকে বাংলাদেশ প্রথম যে বিদেশের সাথে সম্পর্ক করছে সেটা হচ্ছে ভারত। এবং কিভাবে সম্পর্ক তৈরি হয়েছে? এই যে ভারতের যে সৈন্য ছিল, সেই সৈন্যগুলাকে ভারতে পাঠানোর মাধ্যমে সম্পর্ক তৈরি হয়েছে। এবং সে সৈন্যগুলা দেশ স্বাধীন করার প্রায় 3 মাস পর ভারতে গেছে। সো এইখান থেকে প্রথম অ্যাক্টিভিটি শুরু হইলো, প্রথম সম্পর্ক শুরু হইলো। এটা চা খেয়ে নি, আপনিও খান, মজা করে আমরা আলোচনা করি। তারপরে দেখেন বন্ধুরা কি কাজ হয়েছে। একটা দেশ যখন আরেক দেশে একটা ঘাঁটি তৈরি করে, সৈন্য মোতায়েন করে, তখন কিন্তু যে দেশে সৈন্য মোতায়েন করে সেই দেশের উপর একটা কিন্তু পাওয়ার থাকে, তাই না? খুব স্বাভাবিক বিষয়। সো একইভাবে ইন্ডিয়ার সৈন্যরা 3 মাস পর্যন্ত আমাদের দেশে হুদাই খাইছে, বইছে, ঘুরছে, আকাম ওকাম করছে। কেন বললাম আঁকা ওকাম করছে? এটা আপনাদের MP3 বই লেখা আছে, আমি দেখাবো একটু পরে। 3 মাস পর্যন্ত আরামসে বিন্দাসলি চলছে। 3 মাস পর যখন এই সৈন্যগুলোকে পাঠিয়ে দেওয়া হইলো, ঠিক আছে, তখন ভারতের স্বাভাবিকভাবেই কিন্তু একটু সমস্যা হয়েছে। তো এইটা ভরপাই করার জন্য তারা কি করছে? মার্চের 2 বা 3 তারিখে তো সৈন্যগুলা পাঠিয়ে দিছে। তারপরে বঙ্গবন্ধুর জন্মদিন আমরা তো সবাই জানি 17ই মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিনে, মুজিব সাহেবের জন্মদিনের সময় ইন্দিরা গান্ধী চলে বলে বাংলাদেশে আসলো। কি বলে আসলো? মুজিব সাহেব তোমার তো জন্মদিন, তোমার কেক খাওয়াই দিব, তোমার জন্য কেক আনছি, এই বইলা মুজিবের জন্মদিনে ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসলো। এই যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসলো জন্মদিনকে কেন্দ্র করে, কিন্তু তার উদ্দেশ্য জন্মদিন সেলিব্রেট করা ছিল না। তার উদ্দেশ্য এই যে সৈন্যগুলা পাঠিয়ে দিল, এখন অন্যভাবে চাল চাইলা বাংলাদেশকে কবজা করতে হবে, বাংলাদেশ থেকে সুবিধা নিতে হবে। ওই কি চাল চাইলা সুবিধা নিবে সেইটার একটা বন্দোবস্ত করার জন্য ওই জন্মদিন 17 অগাস্ট আসছে। 17 অগাস্ট আসার পর জন্মদিন সেলিব্রেট কইরা এখন ব্যাগ যাবে। ব্যাগ যাওয়ার আগে 19 অগাস্ট কি করছে ইন্দিরা গান্ধী? চালাকি কইরা, ভাই তোমরা তো নতুন দেশ তৈরি করছো, আমরাই তো তোমাকে দেশ জিতে দিলাম, তো আমাকে এখন একটা বন্ধুত্বের চুক্তি করো। ওই যে বন্ধুত্বের চুক্তি, ওটা হচ্ছে মৈত্রী চুক্তি। এবং এই বন্ধুত্ব চুক্তির মেয়াদ ছিল 25 বছর। এই বন্ধুত্বের চুক্তির নামে আসলে কাল সাপের বিষ দিয়ে গেছে বাংলাদেশে এই মহিলা, ঠিক আছে? এই মৈত্রী চুক্তির নামে চুক্তি হয়েছে 2টা, একটা হচ্ছে জল চুক্তি, একটা হচ্ছে স্থল চুক্তি। একটা দেশে তো আছেই পানি আর মানে জল এবং স্থল। জল স্থল ছাড়া কি আছে? আকাশ একটা দেশ কতটুকু ব্যবহার করতে পারে? একটা দেশ তো মেইন ব্যবহার করেই জল এবং স্থল। এবং সেই ইন্দিরা গান্ধী মৈত্রী চুক্তির নামে খুবই চালাকি করে একটা জল চুক্তি করে গেছে, একটা স্থল চুক্তি করছে। জল চুক্তির মাধ্যমে সেই ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পানি রিলেটেড বিভিন্ন দিক দিয়ে শোষণ করছে, এবং এই শোষণের পাশাপাশি স্থল চুক্তি করে স্থল রিলেটেড বিভিন্ন দিক দিয়ে শোষণ করছে। আসেন এই জিনিসগুলো আমরা দেখব। বাট এই জিনিসগুলো দেখার আগে প্রথম পৃষ্ঠে আমরা একটু রিভিশন দিয়ে নিই, আরেকটু আলোচনা একটু সামারাইজ করে নিই, আর একটু চা খেয়ে নিই। আমি আবার কফি চা 2টাই খাই, তবে এখন চা খাচ্ছি।
ঠিক আছে, সামারাইজটা হইল যে বাংলাদেশ প্রথম বৈদেশিক সম্পর্ক তৈরি করছে ভারতের সাথে। কিভাবে? বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারতে ব্যাক পাঠানোর মাধ্যমে। 3 মাস সৈন্য ছিল। এটা কেন থাকবে? একটা দেশকে স্বাধীন করার পর একটা অন্য দেশের সৈন্যরা 3 মাস পর্যন্ত কেন থাকবে? ওয়াই? যাকে ওই 3 মাস পর্যন্ত ছিল, তারপর ওরা ভারতে ব্যাক গেছে। ভারতে ব্যাক যাওয়ার পর ওই মার্চ মাসেই 17 তারিখে ইন্দিরা গান্ধীর সহ্য হয় না যে আমার সৈন্যগুলারে পাঠিয়ে দিল, সহ্য হয় নাই। সে নতুন চালে যে বলে না নেক্সট সুরতে শয়তানের ধোকা, ওই নেক্সট সুরতে জন্মদিন, বঙ্গবন্ধু তোমার তো জন্মদিন, আমি আসলাম, এই বলে 17 তারিখ আসলো। 17 তারিখ আইসে সে কি করলো? সে একটা মৈত্রী চুক্তি করলো, মানে বন্ধুত্বের চুক্তি। এই বন্ধুত্বের চুক্তির আড়ালে চুক্তি হয়েছে 2টা, স্থল চুক্তি, জল চুক্তি এবং স্থল চুক্তি। এই জল চুক্তি এবং স্থল চুক্তির মাধ্যমে জলের দিক দিয়ে স্থলের দিক দিয়ে বাংলাদেশকে শোষণ করছে। কীভাবে শোষণ করছে আসেন দেখি। দেখেন তোর এমন করে কে, ঠিক আছে, মৈত্রী চুক্তির আন্ডারে জল চুক্তি, স্থল চুক্তি, এবং এই জল চুক্তির মধ্যে ছিল ফারাক্কা চুক্তি, টিপাইমুখী চুক্তি, গজলডোবা চুক্তি। যারা যারা পড়ছেন জানেন ফারাক্কা বাঁধ, টিপাইমুখী বাঁধ, গজলডোবা বাঁধ। এই বাঁধগুলা অবশ্যই কোনো নদীকে কেন্দ্র করে হয়েছে, মানে জল রিলেটেড। তার কারণে আমি এগুলোকে জল চুক্তির আন্ডারে ফেলে দিছি। ফারাক্কা চুক্তি, টিপাই চুক্তি, গজলডোবা চুক্তি। তার মানে জল চুক্তির আন্ডারে কি ছিল? ফারাক্কা, টিপাইমুখী, গজলডোবা। এর মধ্যে গজলডোবাতে আমরা পরীক্ষা আসে না, আমরা ফারাক্কা এবং টিপাইমুখীকে আমাদের আলোচনায় রাখবো, যেহেতু আমরা ফ্র্যাঙ্কলি আলোচনা করতেছি। কোনো সিরিয়াসলি আল্লাহ আমার মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে, এক্সাম দিতে হবে, চাকরি পাইতে হবে, প্যারা অনুযায়ী পড়বো না। চিন্তা করেন খরগোশ আর কচ্ছপের গল্প, কাঠুরিয়া আর জলপরীর গল্প প্যারা নিয়ে পড়ছিলেন নাকি বিন্দাস হইতে পড়ছিলেন? আলোচনা, সুন্দর গল্প সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারছিলেন, যার কারণে মনে আছে আজীবন। সো আমরা আগে গল্প হইতে পড়বো, ঠিক আছে? সো মৈত্রী চুক্তির মধ্যে ছিল জল চুক্তি। ওই জল চুক্তির আন্ডারে ছিল ফারাক্কা চুক্তি, টিপাই চুক্তি। আর স্থল চুক্তির আন্ডারে ছিল ছিটমহল, বেরুবাড়ি ও 3 করিডোর, মানে 3 বিঘা করিডোর আর অপদখলকৃত জমি। এই জিনিসটা ব্যাখ্যা করব পরে, আগে ব্যাখ্যা করব জল চুক্তিটাকে, ঠিক আছে? জল চুক্তির মধ্যে কি ছিল? ফারাক্কা চুক্তি এবং টিপাইমুখী চুক্তি। গজলডোবা আপাতত বাদ দিব পড়ার সুবিধার্থে। ফারাক্কা চুক্তি, টিপাই চুক্তি নিয়ে আমরা করব, ঠিক আছে? তাহলে বিষয়টা কি হলো? এই পৃষ্ঠায় দেখাইলাম যে মৈত্রী চুক্তি আসলে আন্ডারে জল চুক্তি, স্থল চুক্তি, এবং জল চুক্তির আন্ডারে ফারাক্কা, টিপাইমুখী চুক্তি। এইটা নিয়ে আমরা আগাবো। দেখেন, মানচিত্র না দেখলে তো বুঝবেন না। দেখেন, একটু চা খেয়ে নিই। আচ্ছা, এই আমাদের বাংলাদেশের অর্ধেক অংশ। বাংলাদেশের এই অংশটা হচ্ছে পশ্চিমের অংশ, ঠিক আছে? উপরের অংশে মানে এই অংশটাতে টেকনাফ, একদম নিচের অংশে তেঁতুলিয়া, বাম সাইড মানে পশ্চিমের অংশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আর ডান সাইড মানে এই অংশটা সিলেট। মোটামুটি সবাই আমরা এতটুকু কমন সেন্স আছে, আমরা জানি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন আপনার এক্স্যাক্টলি ফারাক্কা বাঁধটা কই? আমরা ফারাক্কা চুক্তি বলতে ফারাক্কা বাঁধকে বোঝাচ্ছি, বাঁধ ইংরেজি ব্যারেজ, ঠিক আছে? এক্স্যাক্টলি ফারাক্কাটা কই? দেখে নেন, মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এলাকা, ওইটার সীমান্ত পার হয়ে ফারাক্কা বাঁধ। দেখছেন ফারাক্কা বাঁধ? তা আমি যদি এখন জিজ্ঞেস করি বাঁধ যেহেতু অবশ্যই নদীর উপর থাকবে, কোন নদীর উপর? যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্ত ঘেঁষে, ইন্ডিয়ার ক্ষেত্রে গঙ্গা নদীর উপর আর বাংলাদেশের ক্ষেত্রে পদ্মা নদীর উপর, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি জিজ্ঞেস হয় যে ফারাক্কা বাঁধটা কোন দিকে আছে, বাংলাদেশের পূর্বে না পশ্চিমে? অবশ্যই বাংলাদেশের পশ্চিমে আছে, এই সাইডটা পশ্চিমে আছে। ভারতের কোন নদী? গঙ্গা। বাংলাদেশের কোন নদী? পদ্মা। যাহাই পদ্মা তাহাই গঙ্গা। বাংলাদেশে এসে নাম চেঞ্জ হয়েছে পদ্মা, আর ইন্ডিয়াতে নাম হচ্ছে গঙ্গা, ঠিক আছে? ওকে, সো গঙ্গা বা পদ্মা যেই বলি, বাংলাদেশ অনুযায়ী পদ্মা, ইন্ডিয়া অনুযায়ী গঙ্গা, এইটার উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। আর বাংলাদেশের কোন স্থানে পড়ছে ফারাক্কা বাঁধটা? মোহনপুরে পড়ছে। এইদিকে একটা মোহনপুর আছে, মোহনপুরে পড়ছে, বা ফারাক্কা বাঁধ সামথিং। আর ফারাক্কা বাঁধটা বাংলাদেশের যে সীমান্ত, এর উজান থেকে আপনার 18 কিলোমিটার তীরবর্তী অবস্থিত। কত কিলোমিটার? 18। এই হচ্ছে ফারাক্কা বাঁধের মেইন পয়েন্টগুলো। ফারাক্কা বাঁধের মেইন পয়েন্টগুলো আমরা যদি আরেকবার একটু আলোচনা করি, সেটা হচ্ছে বাংলাদেশের পশ্চিম সাইডে ফারাক্কা বাঁধ, মোহনপুরে অবস্থিত, এবং ইন্ডিয়ার গঙ্গা, বাংলার পদ্মায়, আর 18 কিলোমিটার উজানে। একদম ফ্র্যাঙ্কলি আলোচনা হইল, তাই না? এটা হচ্ছে
ফ্র্যাঙ্ক আলোচনা, একটু নোটগুলো যদি দেখি, ফারাক্কাবাদ কোন নদীর উপর? গঙ্গা পদ্মা। কোন স্থানে? মাত্রই পড়লাম মোহনপুর। কত কিলোমিটার উজানে? 18 কিলোমিটার উজানে। এইটা হচ্ছে ফারাক্কাবাদ। নির্মাণ হয়েছে কবে? সালটা মাথায় রাখবেন, 61 থেকে 75 পর্যন্ত, মানে কত হইলো তাহলে? 14, 61, 71 আর 75, 14 বছর লাগছে ফারাক্কাবাদটা তৈরি করতে। আচ্ছা, এই ফারাক্কাবাদটা কেন তৈরি করছে? মানে এই যে বললাম নেক্সট স্রোতে ধোকা দিতে আসলো ইন্দিরা গান্ধী, এই সাইডেই কেন বাঁধ তৈরি করলো? এই সাইডে বাঁধ কেন তৈরি করলো না? দেখেন ভাই, এই সাইডটা তো আপনার পশ্চিমবঙ্গ, মানে এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, মোটামুটি সবাই জানে এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে? এটা কলকাতার মধ্যে পড়ছে। ইন্ডিয়া তো অনেক বড়, তাই না? ইন্ডিয়া ইজ দ্য পুরাটা ইন্ডিয়া, কিন্তু এই অংশটা আপনার পশ্চিমবঙ্গ কলকাতার মধ্যে পড়ছে। সো এইখানে আসলে পলির পরিমাণ অনেক বেশি থাকে। এই বাঁধটা দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ারা করছে কি? কলকাতারে পলির হাত থেকে রক্ষা করছে। তাহলে ফারাক্কাবাদ নির্মাণের উদ্দেশ্য কি? এটা বাংলাদেশের উদ্দেশ্য না, এটা ইন্ডিয়ার উদ্দেশ্য। উদ্দেশ্য কি? পলির হাত থেকে রক্ষা করছে। আচ্ছা ধরেন এই বাঁধটার মাধ্যমে যদি ইন্ডিয়া পলির হাত থেকে রক্ষা পায়, তার মানে এই সাইডের বাংলাদেশের অংশটা অত্যাধিক পলিময়তা সৃষ্টি হবে। তার মানে ভারত যেখানে পলির হাত থেকে রক্ষা পাইছে, বাংলাদেশে সেখানে অত্যাধিক পলিময়তা সৃষ্টি হয়েছে, মাথায় রাখবেন। আচ্ছা, ফারাক্কাবাদ 61 থেকে নির্মাণ হয়ে শেষ হয়েছে কত? 75। তো যখন 75-এ শেষ হইল, ইন্দিরা কইল যে বঙ্গবন্ধু তুমি আমার বন্ধু মানুষ, দেশেরও বন্ধু, তুমি আমারও বন্ধু, নির্মাণ তো শেষ, আসো 10 দিনের জন্য আমার একটু অনুমতি দাও। অনুমতি আর কি দিবে, তাও ফর্মালিটি আছে না, ওই অনুযায়ী একটু অনুমতি দাও, আমরা 10 দিন বাসটা একটু চালাই, বাসটা একটু চালায় দেখি 10 দিন যে কোনো রকম কি হয় কি না, যে পরীক্ষামূলক চালায় দেখি যে এটা কেমন হইলো, বাসটা আমি বানাইলাম। তো 10 দিন সে অনুমতি পাইলো এবং 10 দিন সে কি করতে থাকলো? বাসটা সুন্দর মতো রান করতে থাকলো। ভালো করেই জানেন যে ভারত বন্ধুরূপে শত্রু অথবা নেক্সট শুরুতে শয়তানের ধোকা, সে যদি 10 দিন চালু রাখে, কি মনে হয় 10 দিন পর অত সাধু সন্ন্যাসী এটা বন্ধ করে দিবে? তাই না? যদি বন্ধ করে দিত তাহলে এনে বাঁধ নির্মাণ করে ভারতের লাভ কী হলো? এটা বন্ধ করার জন্য সে নির্মাণ করে নাই। 10 দিন হওয়ার পরেও চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে 10 দিন, ঠিক আছে? আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। 10 দিনের জন্য চালু রাখার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত এখানে বেইমানি করে। 10 দিন পরেও সে এটা চালু রাখে, কন্টিনিউ রাখে, এবং আস্তে আস্তে গঙ্গার যে গতিটা এটা পরিবর্তন করে ভারতের দিকে নিয়ে যেতে থাকে। মানে পদ্মার গতিটা, মানে নদীর যে স্রোতের গতিটা পরিবর্তন করতে থাকে এই বাঁধের মাধ্যমে, আর সে গতিমুখটা চেঞ্জ করতে থাকে। এই যে গতিমুখটা চেঞ্জ করে যে ভারতের দিকে নিতে থাকে, এর ফলে কি হয়েছে? এই গতি চেঞ্জের কারণে পানির যে গতি চেঞ্জ হয়েছে, তাহলে ভারতের দিকে পানি প্রবাহ বেশি, স্বাভাবিকভাবেই গঙ্গা নির্ভর যে অঞ্চলগুলা, এই দেখেন বাংলাদেশে যে গঙ্গা নির্ভর অঞ্চলগুলো আছে সেগুলার ভূগর্ভস্থ জল শুকিয়ে আসবে, এটা বাংলাদেশে। মানে গঙ্গার গতি পরিবর্তন করার ফলে সব থেকে লাভ হইতেছে ভারতের। আর বাংলাদেশের সমস্যাটা কি হইতেছে? বাংলাদেশের সমস্যা হচ্ছে গঙ্গা নির্ভর যে অঞ্চলগুলো তার পানি শুকিয়ে যাচ্ছে। আর কি সমস্যা হচ্ছে? অত্যাধিক পলি তৈরি হচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে আমাগো যে বন্ধু দেশ ভারত, সে ফারাক্কাবাদ দেওয়ার মাধ্যমে তার 2টা লাভ হয়েছে। একে তো পলির হাত থেকে রক্ষা পাইছে, 2 তো গঙ্গার গতি পরিবর্তন করছে। এই যে 2টা লাভ, আমাদের হচ্ছে 2টা ক্ষতি। আমাদের পলির পরিমাণ বৃদ্ধি পাইছে এবং আমাদের ওই নদীর দিক পরিবর্তন করার কারণে আমাদের যে ভূগর্ভস্থ অঞ্চল আছে আমাদের যে গঙ্গা নির্ভর অঞ্চল আছে সেইখান থেকে মাটির তলের পানি শুকিয়ে যেতেছিল। এটা ভালো দিক না খারাপ দিক? অবশ্যই খারাপ দিক। তো এটার প্রতিবাদ হওয়া দরকার ছিল না? অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার ছিল, কিন্তু প্রতিবাদটা করবে কে? বঙ্গবন্ধু তো আপনার ইন্দিরা গান্ধীর খাস লোক, বন্ধু মানুষ, বন্ধু বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, দেশ স্বাধীন করছে। প্রতিবাদ কি করা যায়? যায় না। আমি তো খেলা গোলাম। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করছে শেখ হাসিনা, অল্পের জন্য দেশটা বেঁচে দিতে পারে নাই। দেশের মাঝখান দিয়ে তো রেল লাইন দিলই, আর একটু কয়েকদিন থাকলে দেশটাই বেঁচে দিত। আল্লাহ বাঁচাইছে, দেশটা এখনো বেঁচে নাই। কিন্তু প্রতিবাদ বঙ্গবন্ধু, তথাকথিত বঙ্গবন্ধু মানে শেখ মুজিব, এইটা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করছে যে কে জানেন? আমাদের মেইন হিরো, সে হচ্ছে কই গেল, ভাসানী সাহেব। ভাসানী সাহেব প্রতিবাদ করছে। সে 75-এর এই কাহিনী দেখে ওই সময় বুঝছে যে এই বাত আমাদের কোনো উপকারে আসবে না, প্রত্যেকটা উপকারে যাবে ভারতের, আমাদের অপকারে আসবে। ভাসানী প্রতিবাদ করছে 1976 সালে।
ভাসানী প্রতিবাদ করছে এবং ফারাক্কার উদ্দেশ্যে প্রতিবাদটা কিভাবে ছিল, লং মার্চ করছিল, ফারাক্কার উদ্দেশ্যে লং মার্চ করছিল। এই হচ্ছে মোটামুটি ফারাক্কার একটা হিস্ট্রি। ফারাক্কার ইতিহাস কি, ফারাক্কাটা কই আছে দেখেন, এইখানে ফারাক্কাটা কেন দিছে, ফারাক্কাটা দিছে ভারতকে পলির হাত থেকে রক্ষার জন্য, যার ফলে বাংলাদেশে পলি বৃদ্ধি পাইছে। আর ফারাক্কাটা পরীক্ষামূলক চালু করছিল ৭৫ সালে 10 দিনের জন্য, কিন্তু তারপরেও ফারাক্কা কন্টিনিউ হয়েছিল 10 দিন পরে। এবং গঙ্গার গতি আস্তে আস্তে ইন্ডিয়ারা পরিবর্তন করে, গঙ্গার গতি পরিবর্তন করে সব পানি তো ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে, তাই না? সব পানি তো ইন্ডিয়ার দিকে চলে যায়, তাহলে বাংলাদেশ কী হয়েছে, এর ভূগর্ভস্থ পানি শুকে আসতেছে। আর এর ফলে ভাসানী একটা প্রতিবাদ করছিল কত সালে, ৭৬ সালে, কিভাবে, লং মার্চে। কিন্তু আয়রনি অফ ফেট, মানে পুরা কপাল, মন্দ কপাল, চুক্তিটা অলরেডি হয়েছিল ৯৬ থেকে ২০২৬ পর্যন্ত, তাই প্রতিবাদে কোনো কাজ হয় না। মানে আমাদের ২০২৬ পর্যন্ত বিষয়টা বই নিয়ে যেতে হবে, এটা চুক্তি হয়েছিল ৩০ বছরের চুক্তি, ৯৬ থেকে ২০২৬। তো এই ছিল আপনার ফারাক্কাবাদের কাহিনী। এবার আমরা যাব টিপাইমুখীবাদের কাহিনীতে, ঠিক আছে? টিপাইমুখীবাদ, চা তো আমার শেষ হয়ে গেল, চা শেষ হয়ে গেল, কিন্তু গল্প আরও ইন্টারেস্টিং হচ্ছে। টিপাইমুখীবাদ কোন দিকে, ফারাক্কা ছিল বাংলাদেশের বাম সাইডে মানে পশ্চিমে, ওদিকে টিপাইমুখী হচ্ছে বাংলাদেশের ডান সাইডে মানে পূর্বে। তাহলে দেখা যাচ্ছে এই সুরমা এবং কুশিয়ারা এই দুইটা নদীর মিলন স্থানে টিপাইমুখীবাদটা তৈরি হয়েছে। আর এই স্থানে কি থাকে, সিলেট ডিভিশন, এটা মাথায় রাখতে হবে। সিলেট ডিভিশনে পড়ছে টিপাইমুখীবাদটা, টিপাইমুখীবাদ সিলেট ডিভিশনে পড়ছে সুরমা এবং কুশিয়ারার মিলস্থানে। দেখেন আপনার সাথে আমি কিন্তু একদম লাইভ, মানে একদম প্র্যাকটিক্যাল আলোচনা করতেছি, এটা ভুলার মতো কিছু না, জীবনে ভুলবেন না। তো টিপাইমুখীবাদটা ডান সাইডে মানে পূর্বের দিকে, এটা সিলেট ডিভিশনের সুরমা এবং কুশিয়ারার মিলস্থানে যা পড়ছে। এটা তো বাংলাদেশের বর্ণনা দিলাম, তাই না? তো ইন্ডিয়া এটা কোন জায়গায়, যেমন ফারাক্কাবাদ, ঠিক আছে, ইন্ডিয়ার কিন্তু গঙ্গা নদীতে ছিল। সেই হিসেবে এইটা ইন্ডিয়ার কোন জায়গায় পড়ছে, আসেন পরের চিত্রতেই দেখি। এই যে এখানে লেখা আছে সুরমা কুশিয়ারা, এটা সিলেটে পড়ছে, বাংলার পূর্ব দিকে, এটা আমরা সবাই একটু আগেই পড়ছি। ইন্ডিয়ার, আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে যেমন সিলেটে পড়ছে টিপাইমুখীবাদ, ইন্ডিয়ার ক্ষেত্রে ওটা পড়ছে মণিপুরে পড়ছে টিপাইমুখীবাদটা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন সুরমা নদীতে বাদটা হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রেই দেখেন ইন্ডিয়ার নদী তো এই সাইড দিয়ে আসতেছে, তাই না? ইন্ডিয়ার ক্ষেত্রে বরাক নদীতে পড়ছে। কোন নদীতে পড়ছে, বরাক নদীতে বাঁধটা পড়ছে। এখন তারপরে কথা হচ্ছে, বরাক নদীতে যেহেতু বাঁধটা আপনার পড়ছে, ঠিক আছে, এই বাঁধটা দেওয়ার উদ্দেশ্য কি? এখানে তো আর পলির কাহিনী নাই, পলির কাহিনী ছিল আপনার পশ্চিম দিক কোনটা ছিল আপনার, ওই যে কলকাতা, ওই দিকে। আপনার ডান দিকে পূর্ব দিকে তো আর কলকাতা নাই, মানে পলির কাহিনী নাই। এইখানে বাদ দিছে কেন, হয়তো বা বাংলাদেশের উপকারে হইতে পারে, যে একটা আমরা খাই, কলকাতার বাঁধটা আমরা খাই, এই বরাক বাঁধটা মানে বরাক নদীর উপর যে টিপাইমুখীবাদ, এটা না হয় বাংলাদেশ খাই। ইন্ডিয়া তো সাধু না, ইন্ডিয়ার প্রত্যেকটাই দেখবে নিজের স্বার্থ। যদি তাই হয়, ইন্ডিয়া যদি নিজের স্বার্থই দেখে, তাহলে অবশ্যই এই যে বাঁধ দিছে এটা নিজেদের স্বার্থে দিছে। দেখেন ইন্ডিয়ারা এখানে জলবিদ্যুৎ উৎপাদন করবে, এই স্বার্থে এখানে বাঁধটা দিছে। আমি কি বুঝাইতে পারছি? বাঁধের উদ্দেশ্য হচ্ছে বরাক নদীর উপর বাঁধ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে জলবিদ্যুৎ। এখানে জলবিদ্যুৎ নির্মাণ করে প্রচুর পরিমাণে বেনিফিট কামাবে ইন্ডিয়ারা, বাংলাদেশ পাবে ঠ্যাঙ্গা, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি যদি বলি আপনার ফারাক্কাবাদ নির্মাণের উদ্দেশ্য কী ছিল, পলি মাটি কমানোর জন্য, পলির পরিমাণ কমানোর জন্য। ভারত জানি পলির পরিমাণ কম থাকে, মানে ভারতকে সেভ করার জন্য। আর এই দিকে ডান দিকে পূর্ব দিকে আপনার এটা কোন বাঁধ, টিপাইমুখীবাদ। পূর্ব দিকে টিপাইমুখীবাদের উদ্দেশ্য কি, এটা হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল, ঠিক আছে, ফিনান্সিয়াল একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে এখান থেকে বেনিফিট নেবে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। একটু যদি নোট দেখি, টিপাইমুখীবাদ কোথায় অবস্থিত, টিপাইমুখীবাদ কিন্তু একটু ছোট করতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। টিপাইমুখীবাদ কিন্তু বাংলাদেশের সিলেটে আর ভারতের মণিপুরে, একদম লাইভ দেখাই দিলাম। এটা ভুলবেন কেমনে, আর তো ভুলার নাই, মুখস্থ করতে গেলে ভুলে যাবেন, কিন্তু এখন তো লাইভ দেখাই দিলাম। বাংলাদেশের সিলেটে আর ইন্ডিয়ার মণিপুরে। কোন নদীর তীরে অবস্থিত টিপাইমুখীবাদটা, সুরমা বাংলাদেশের আর ইন্ডিয়ার বরাক। কিন্তু যদি এবার মিলনস্থল বলি, তাইলে বাংলাদেশের ক্ষেত্রে সুরমা কুশিয়ারার মিলনস্থল, আর ইন্ডিয়ার ক্ষেত্রে বরাক এবং উপরে ওইদিকে আর একটা আছে টুই ভাই,
তুই ভাই না বইলা বলি তুই আমার ভাই, কথার কথা, তুই আমার ভাই, তুই আমার ভাই, তুই আমার ভাই থেকে মাঝখানে আমার বাদ দেন তুই ভাই, তুই ভাই থেকে টুই ভাই, মানে টুই ভাই মনে রাখার জন্য বরাক ও টুই ভাই নদীর মিলনস্থলে এই বাঁধটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি কোন নদীর মিলনস্থানে আপনার টিপাইমুখী বাঁধটা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি অবশ্যই হবে সুরমা কুশিয়ারা। আর যদি আমি বলি ভারতের ক্ষেত্রে কোনটা, সেটা হবে কোনটা, বরাক এবং টুই ভাই। ঠিক আছে, এই মাথায় রাখবেন, একদম হাতে দেখিয়ে দিলাম। আর উদ্দেশ্য কি, এটা ফিনান্সিয়াল উদ্দেশ্য ছিল, জলবিদ্যুৎ নির্মাণ কেন্দ্র। সো এই হচ্ছে টিপাইমুখী বাঁধ আর ফারাক্কা বাঁধের কাহিনী। সো এই কাহিনী যদি পড়ি তাহলে আমাদের কিন্তু অলরেডি জল চুক্তি, এই চুক্তিটা আসছে কই থেকে, এটা মৈত্রী চুক্তির একটা অংশ, জল চুক্তি। জল চুক্তির ভিতরে যেগুলো ছিল এই বৈদেশিক সম্পর্ক এতটুকু শেষ। এবার আমরা এই ভিডিওর পার্ট 2-তে মানে আরেকটা সায়ের আড্ডা হবে, আরেকটা সায়ের আড্ডাতে আমরা স্থল চুক্তির ছিটমহল, বেরুবাড়ি আর অবাধ দখলকৃত জমি পড়ব, এবং ওই সায়ের আড্ডাতে আমি দেখাবো যে বিগত চাকরি পরীক্ষায় আমাদের আলোচনা থেকে কোন কোন কোশ্চেন কমন পড়ছে। এবং তখন দেখবেন মুখস্থ করে যখন আপনি এমসিকিউ সলভ করতে যান আর আলোচনার পর যখন এমসিকিউ সলভ করতে যান, টোটালি ডিফারেন্ট একটা ভাইব পাবেন। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে নেক্সট পার্টে প্রমাণ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আরেকটা সায়ের আড্ডার আমন্ত্রণ দিয়ে আমি হাসিব স্যার বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।